সাত সকালে কলকাতায় ভূমিকম্প, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও। ভূমিকম্পের উৎসস্থল হলো নেপাল। নেপাল জুড়ে তীব্র ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। সাত সকালের এই ভূমিকম্পে লোকজন বাড়ি ছেড়ে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। তীব্র ভূমিকম্প একেবারে সাত সকালে সকাল 6:35 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। সাত সকালের এই ভূমিকম্পে ইতিমধ্যেই মানুষজন বাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়েছেন। সকাল 7:02 আফটার শক অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল 4.7। বিহারের পাটনা, মধুবনীতেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1 আর আফটার শকে কম্পনের মাত্রা 4.7। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে সাত সকালে কম্পন অনুভূত হলো এই শহরে। নেপালে কম্পনের মাত্রা জানা যাচ্ছে 7.1। কি খবর তোমার কাছে? দেখো, নেপালের যে জায়গাতে এই ভূমিকম্পর উৎসস্থল বলা হচ্ছে তার থেকে কিন্তু পার্শ্ববর্তী সমস্ত দেশে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। নেপালের উৎসস্থল থেকে তার পার্শ্ববর্তী দেশগুলি ভুটান, চীন, ভারত, বাংলাদেশ প্রত্যেক জায়গাতেই ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। কলকাতাতে 6:35 নাগাদ ভূকম্পন অনুভূত হয়, যদিও আফটার শক যেটা বলা হচ্ছে সেই আফটার শকের এফেক্ট যেটা 4.7, সেই আফটার শকের এফেক্ট কিন্তু খুব বেশি দূর পর্যন্ত অনুভূত হয়নি। কলকাতাতে আফটার শকের কোনো অনুভব এখনো পর্যন্ত যে সময় ভূমিকম্পর আফটার শক হয়েছে পাওয়া যায়নি। এছাড়াও আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি যে 6.8 মাত্রার তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে চীনের বেশ কয়েকটি জায়গায়। তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং লাগোয়া সিকিমের প্রায় সব জায়গাতেই ভালো রকমভাবে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। নেপাল লাগোয়া বিহারের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত জানা যায়নি। উত্তরবঙ্গ বা পাহাড়ের অন্যত্র কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে খবর এখনও পর্যন্ত আসেনি। কলকাতাতে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলেও কোনো রকম ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই, সেরকমটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। একেবারে সাত সকালে মোট 5টি দেশে ভূমিকম্প অনুভূত হলো। শুধুমাত্র ভারতবর্ষ নয়, নেপাল, ভুটান, সেখানেও কিন্তু একইভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশেও। একেবারে কম্পনের মাত্রা ছিল 7.1, আফটার শক ছিল 4.8। সকাল 6:35 প্রথম কম্পন অনুভূত হয় 7.1 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা, আর সকাল 7:02 আফটার শক অনুভূত হয় যার মাত্রা ছিল 4.7। উত্তরবঙ্গেও কিন্তু কম্পন টের পাওয়া গিয়েছে সিকিমেও। ভূমিকম্পের উৎসস্থল নেপাল এমনটাই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই তীব্র ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে নেপাল জুড়ে। মানুষজন একেবারে সাত সকালেই পথে বেরিয়ে এসেছেন। নেপালে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। একেবারে শীতের সাত সকাল, কুয়াশায় ঢাকা সকাল, আর সেখানেই কিন্তু এই তীব্র ভূমিকম্প অনুভূত হলো ঐশী শহর কলকাতায়। এই মুহূর্তে শহরের ছবিটা কি, মানুষজন কি বলছেন, মর্নিং ওয়াকার্সরা তারা কি বলছেন? আমাদের সঙ্গে একজন রয়েছেন যিনি প্রত্যক্ষ করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, অনুভূত করতে পেরেছিলেন ভূমিকম্প। তাকে জিজ্ঞেস করব কি বুঝলেন যখন হচ্ছিল। মনে হয় খাটটা খুব নড়ছিল, তো আমি তাড়াতাড়ি করে নিচে আমি নেমে বসেছি মেঝেতে, ঘরের মেঝেতে। ঘর থেকে আর নিচে নামতে পারিনি, আমার বয়সে 3 তলায় থাকি। হ্যাঁ, ফ্যানটাও জোরে জোরে ঘুরছিল। আমি বললাম যে এই ফ্যান ঘুরছে তো, তখন ও বললো যে না মা ফ্যান ঘুরছে না তোমার, ও তো বাথরুমে, আমার মেয়ে বাথরুমে ছিল। হ্যাঁ, তারপরে আমি তখন বললাম হ্যাঁ ফ্যান ঘুরছে বলে আমি ওরা শুয়ে আছে ওদের কাছে নিচেই বসে পড়েছি। তারপরে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেল। বললো তুমি সব ঘুমের থেকে উঠেই ভুল দেখছো, আমার মেয়ে বললো আমাকে। আমি তখন ওই 6:30 কত বাজে, আমি আর ঘড়ি দেখি না, আমি তো ঘড়ি ফড়ি দেখতে পারি না। ওইটা এখনই বুঝেছি, আমি তো ঘড়ি ফড়ি কিছু দেখতে পারি না। ওই লোককে জিজ্ঞেস করি। আমি নোনাডাঙ্গায় থাকি, চীনা মন্দির নোনাডাঙ্গায়।
একজন ছিলেন নোনাডাঙ্গার বাসিন্দা, তিনি বলছেন যে কম্পন অনুভূত করতে পেরেছিলেন, খাট কাঁপছিল, ফ্যান দুলছিল, যেরকম অনুভূতি মূলত হয় ভূমিকম্পের সময়। এবং তিনি 3 তলায় থাকেন, তাই অনুভূতি বেশি হয়েছে। তিনি নামতে পারেননি, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে ভূমিকম্পন হচ্ছে। আজকে কম্পনের মাত্রা কিন্তু 7.1 ছিল। তোমায় মনে করাবো 2015 সালে নেপালের গোর্খা ভূমিকম্প খুবই বলা যেতে পারে বিধ্বংসী ছিল। সেই ভূমিকম্পতে দেখা গিয়েছিল যে প্রায় 9,000 মানুষ কিন্তু নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন 20,000-এরও বেশি মানুষ। সেবার কম্পনের মাত্রা ছিল 7.8। তাই এবারে কিন্তু ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো অবধি না পাওয়া গেলে আশঙ্কা কিন্তু রয়েছে যে 7.1 কি প্রভাব ফেলেছে। এবং ভূমিকম্পনের মাত্রা যেহেতু এত বেশি ছিল, তাই ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও বা এখনো অবধি রাজ্যে কিংবা অন্যান্য পার্শ্ববর্তী দেশে ক্ষয়ক্ষতির কোনো রকম পরিমাণ বা খবর আসেনি। তবে তোমায় জানিয়ে রাখি যে ভারত সহ বাংলাদেশ, চীন এবং তারই সঙ্গে ভুটান এবং নেপাল যেহেতু উৎসস্থল, তাই প্রত্যেকটি জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গ যেহেতু নেপাল থেকে ভৌগোলিকভাবে কাছাকাছি, তাই সেক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু বেশি অনুভূত হয়েছে। 6:35 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। কলকাতাতে কিন্তু মৃদু কম্পন অনুভূত হয়েছে। অনেকেই বলছেন বুঝতে পারেনি। 6:30 বাজছিল, 6:35 বাজছিল, তখন অনেকেই সকালবেলায় ঘুম থেকে ওঠেননি, বা যারা উঠেছেন তারা কাজের ব্যস্ততাতে বা কোনো কারণে বুঝতে পারেননি, এমনটাও জানাচ্ছেন। আবার অনেকে বলছেন যে হ্যাঁ, কম্পন অনুভূত হয়েছিল, প্রথমে ভেবেছিলাম মনের ভুল, পরবর্তীকালে দেখতে পাই যে হ্যাঁ, ভূমিকম্প হয়েছে। একেবারেই ঐশী, ধন্যবাদ। এবং একেবারে সাত সকালে এই শহরের মানুষজন তারা কিন্তু ভূমিকম্প অনুভব করলেন। একেবারে সকালবেলা, সকাল 6:35 নাগাদ হঠাৎই ভূমিকম্প। উৎসস্থল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। আধ ঘন্টা পরে আফটারশক অনুভূত হয় 4.7 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা। এবং খুব স্বাভাবিকভাবেই ভৌগোলিক কারণে একেবারে পার্শ্ববর্তী সিকিম প্রভাবিত হয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু মানুষজন ভীষণভাবে অনুভব করেছেন এই ভূমিকম্প। পাশাপাশি বিহার, সেখানে পাটনা, মধুবনীতেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। বিহারের পাটনা, মধুবনী, বিভিন্ন জায়গা, শিবহরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। সেখানকার মানুষজনও কিন্তু ভূমিকম্প অনুভব করেছেন। তবে শুধুমাত্র ভারতবর্ষ নয়, নেপাল, ভুটান, চীন, বাংলাদেশ, সেখানেও কিন্তু একইভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের কাঠমান্ডু, সেখানকার ছবি দেখছেন। একেবারে সকাল সকাল মানুষজন পথে বেরিয়ে পড়েছেন। ভূমিকম্পের আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, কারণ বিশেষত এই শহরে আমরা বারবারই দেখেছি, কলকাতায় যখনই কম্পন অনুভূত হয়েছে তখনই বারবার প্রশ্ন উঠেছে যে কতটা নিরাপদ এই শহরের মানুষ। কারণ একদিকে বড় বড় বাড়ি, ইমারত যেমন রয়েছে, তার পাশাপাশি মাটির ধারণ ক্ষমতা কত, তার পাশাপাশি জল ধারণ ক্ষমতা, জলাভূমি ভরাট করে সেখানে যেভাবে একের পর এক বহুতল তৈরি হচ্ছে, তাতে সত্যি এই শহর কতটা নিরাপদ, এই প্রশ্ন কিন্তু বারে বারে উঠেছে। এবং সেখানে দেখা গেছে বাংলা সহ গোটা রাজ্য কিন্তু ভূমিকম্প প্রবণ, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন। 2015 সালে একেবারে পুরো ভোট চলাকালীন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। কেঁপে উঠেছিলেন এই শহরের মানুষজন। তারপরেও একাধিকবার ছোট বড় ভূমিকম্প এই শহরের মানুষজনকে রীতিমতো ভাবিয়েছে, চিন্তিত করেছে। আর আজ একেবারে সকাল সকাল, শীতের সকাল, কুয়াশা মাখা সকাল, সেই সকালেও কিন্তু প্রবল কম্পন অনুভূত হলো এই শহরে। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, সময়টা হয়তো খুব বেশিক্ষণ নয়, কিন্তু কম্পনের তীব্রতা অনেকটাই ছিল, এমনটাই সবাই মনে করছেন। 7.1 রিক্টার স্কেলে অনেকটাই। 7.1 রিক্টার স্কেলে অনেকটাই, কিন্তু উৎসস্থল থেকে অনেকটা দূরে অবস্থানের কারণেই সম্ভবত কলকাতাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কলকাতায় যে ভূকম্পন অনুভূত হয়েছে সেটা রিক্টার স্কেলে কত, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। কলকাতাতে খুব ক্ষণস্থায়ী এই ভূমিকম্প ছিল, অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছিল। সেই সময়ের মধ্যে অনেকে বিষয়টা বুঝে বাড়ির নিচে বেরোতে বেরোতে কিন্তু ভূকম্পনের যে তীব্রতা সেটা কমে যায়। এবং তারপরে যে আফটার শক হয়েছে 7:01-2 নাগাদ,
তার কোনো প্রভাবই কলকাতাতে পড়েনি, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সেরকমটাই খবর। কিন্তু আজকে সকালবেলা 6:35-এ যে ভূকম্প অনুভূত হয় কলকাতাতে, শুধু কলকাতা নয়, কলকাতা পার্শ্ববর্তী সব জায়গাতেই এই কম্পন ভালো রকম অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের প্রভাব সব থেকে বেশি, প্রভাব বলতে তীব্রতা, ভূকম্পনের অনুভূতি সেটা বেশি হয়েছে। এবং সিকিমের পার্বত্য এলাকায় সেখানে ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। নেপাল লাগোয়া যে সমস্ত আমাদের রাজ্যের যে অংশগুলি রয়েছে বা বিহারের যে অংশ রয়েছে, সেখানেও ভূকম্পনের তীব্রতা ভালো রকমভাবে অনুভব করা গেছে, এখনো পর্যন্ত সেটাই খবর। চীনের বেশ কয়েকটি জায়গায় চীনের মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা যেটা জানাচ্ছেন, চীনে বেশ কয়েকটি জায়গায় সেখানে ভূকম্পনের তীব্রতা 6.8 থেকে 7.1 পর্যন্ত ছিল। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর এসে পৌঁছয়নি। কোনো রকম ক্ষয়ক্ষতির খবর না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ভূকম্পনের তীব্রতা কম থাকায় এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা একদম কম। উত্তরবঙ্গ এবং সিকিমের বা নেপালের বিভিন্ন অংশ যেখানে তীব্রতা বেশি ছিল, সেখান থেকেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং নেপালের মূল উৎসস্থল হচ্ছে নেপাল, যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1 এবং আধ ঘন্টা পরেই আফটারশক অনুভূত হলো। কিন্তু সব থেকে বেশি প্রভাবিত এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গ হয়েছে এবং তার পাশাপাশি সিকিম, সেখানেও কিন্তু মানুষজন এই কম্পন অনুভব করেছেন। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, এখনো পর্যন্ত কি খবরাখবর রয়েছে? দেখো, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত প্রশাসনিকভাবে জানানো হয়নি। তবে তোমাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ভূমিকম্প, এই পারপার যে কম্পন অনুভূতি হচ্ছে, শুধু সমতলেই এই উদ্বেগ বাড়াচ্ছে না, পাহাড়কেও কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। তুমি জানো, এর আগেও যে ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু পাহাড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবং পাহাড়টাই মেনলি এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে আজকে সকালে পরপর 10 মিনিটের ব্যবধানে যে ভূমিকম্প অনুভূত হয়, প্রথম 6:35 10 মিনিটের ব্যবধানে 6:46 কিন্তু ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়। এবং এখন চিন্তা বাড়াচ্ছে পাহাড় যেভাবে পাহাড়ে তোমার বেআইনি ভাবে নির্মাণ তৈরি হয়েছে, সেই নির্মাণ কিন্তু আগামীতে খুব ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এমনটাই জানানো যাচ্ছে, বিভিন্ন মহলে সেটাই খবর। এবং বারবার যে ভূমিকম্প উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে কিন্তু পাহাড়কেই কিন্তু চিন্তা বাড়াচ্ছে। যেভাবে অবৈধ নির্মাণ পাহাড়ে তৈরি হয়েছে, সেখানে বড় ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা কিন্তু রয়েই যায়। কিন্তু সমতলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই বারবার ভূমিকম্প কিন্তু একটা আতঙ্ক ধরাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। একেবারেই রাজা, যে কথা তুমি বলছো, একেবারে অতীতে 2023 সালে আমরা দেখেছি যখন উত্তরকাশীতে ভূমিকম্প হয়, তার প্রভাবে কিন্তু একেবারে দার্জিলিং, বিশেষত পার্বত্য এলাকা পশ্চিমবঙ্গের ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছিল এবং সেখানে কিন্তু তখনই প্রশ্ন ওঠে, দার্জিলিংয়ে যে একাধিক অবৈধ নির্মাণ তৈরি হয়েছিল, সেই সময় অজয় এডওয়ার্ড, যিনি হামরো পার্টিতে ছিলেন, তিনি জানিয়েছিলেন কতগুলো অবৈধ নির্মাণ তারা একেবারে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু আজকে সকালটা কেমন ছিল, কতটা তীব্রতা অনুভূত হলো? দেখো, আজকে যেটা সরকারিভাবে জানা যাচ্ছে 5.3, এটা সরকারিভাবে জানানো হচ্ছে যে এই কম্পন অনুভূতি হয়েছিল তীব্র, এটা রিক্টার স্কেল মাত্রা ছিল 5.3। তবে এটা কিন্তু বেশি, অনেকটাই বেশি। এর আগে যে কম্পন আমরা দেখেছি 3.5 বা 4.5, কিন্তু এবার কিন্তু তীব্রতা অনেকটাই বেশি রয়েছে। সেটাই কিন্তু চিন্তা বাড়াচ্ছে। তোমাকে যেটা বললাম, যে সমতলে তো চিন্তা রয়েছে এবং পাহাড়েরটাই মেনলি এখন চিন্তা বাড়াচ্ছে। পাহাড়ে যেভাবে তুমি দেখেছো আগে, যে পাহাড়ে কিন্তু অবৈধ নির্মাণ, প্রচুর অবৈধ বাড়ি কিন্তু প্রশাসনের তরফ থেকে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু এখনো কিন্তু একইভাবে রয়েছে। স্বাভাবিকভাবে এইবার যে ভূমিকম্প, বারবার যে কম্পন অনুভূতি হচ্ছে, এটা কিন্তু আগামীতে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে পাহাড়ে অবৈধ নির্মাণ তৈরি হয়েছে, অজয় এডওয়ার্ড কিন্তু বারবার অভিযোগ করে এসেছিলেন, তারা কিন্তু কয়েকটি বাড়ি চিহ্নিতও করেছিলেন, সেগুলো কিন্তু একই অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো, যেভাবে কম্পন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অনুভূতি হচ্ছে, পাহাড়কে কিন্তু একটা চিন্তার মধ্যে পড়তে হচ্ছে যে আগামীতে যদি এর থেকে বেশি তীব্রতায় ভূকম্পন অনুভূতি হয়, তাহলে কি অবস্থা হতে পারে, সে নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে পাহাড়ের মানুষের মধ্যে। একেবারে রাজা, ধন্যবাদ। নেপাল হচ্ছে একেবারে কম্পনের উৎসস্থল এবং রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা 7.1। ঠিক আধ ঘন্টা পরে কিন্তু আফটারশক অনুভূত হয় এবং 4.7 রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পার্শ্ববর্তী বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান, সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে এবং মূলত এ রাজ্যের পার্বত্য অঞ্চল, সেখানে সব থেকে বেশি ভূমিকম্প অনুভব করেছেন মানুষজন।
সাত সকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হলো, উত্তরবঙ্গেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল নেপাল। নেপাল জুড়ে তীব্র ভূমিকম্পে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। তবে একই সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন সেখানেও কিন্তু একইভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন আমি আলোচনায় আসবো, আমি তৌসিফের কাছে আসবো। তৌসিফ, একটা আতঙ্কের জায়গা উত্তরবঙ্গের, আমাদের প্রতিনিধিও যেমনটা বলছিলেন, এর আগেও আমরা দেখেছি যে হামরো পার্টি প্রধান অজয় এডওয়ার্ড তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় তিনি বলেছিলেন 139টি অবৈধ নির্মাণ তারা শনাক্ত করেছেন এবং শুধুমাত্র দার্জিলিং শহরে 54টি অবৈধ নির্মাণ তারা চিহ্নিত করেছে, যার মধ্যে 3 থেকে 4টে অবৈধ নির্মাণ ভাঙার কাজও তারা করেছেন। অর্থাৎ এই অবৈধ নির্মাণ, সেটা পাহাড় হোক বা সমতল হোক, এই শহরই হোক না কেন, সর্বত্র তো হয়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার এই যে জলাজমি ভরাট করে যেভাবে নির্মাণ হচ্ছে তার বিরোধিতা করছেন, কিন্তু তা সত্ত্বেও কোথাও ভয়ের জায়গা কি থেকেই যাচ্ছে। দেখুন, ভূমিকম্প তো আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু নির্মাণটা আমরা পারি। তাই এই মামলাটা একটু সিরিয়াসলি নিতে হবে। আর দার্জিলিং এমন একটা জায়গা যেটা ট্যুরিস্ট জায়গা, ওইখানে আমাদেরকে কনস্ট্রাকশন বা মিউনিসিপ্যাল লসকে একটু স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে। কেন মানুষ ভ্যাকেশনে যাবে, আর ওইখানে নিরাপত্তা না থাকলে, কনস্ট্রাকশন নিরাপত্তা না থাকলে অনেকটা এটা চিন্তার ব্যাপার। যে এই জন্যে ওই যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, মিউনিসিপ্যাল লস যারা দেখছে, তাদেরকে এই বিল্ডিং রুলসগুলোটা একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। মানে জিরো টলারেন্স এটা নিয়ে। কেন ওইখানে এমনি ওটা ছোট্ট জায়গা, ওইখানে এমনি বিল্ডিংসগুলো ছোট্ট ছোট্ট প্লটে ওরা তৈরি করে। তাহলে এইভাবে মানে ওকে, যেমন জাপানে যে টেকনোলজিসগুলো ইউজ হয় যে আর্থকুয়েক প্রুফ, যদিও ওরা চাইছে যে না আমরা বড় বিল্ডিং করব, তাহলে ওটাকে আর্থকুয়েক প্রুফ কী করে আমরা করতে পারি, এই সবগুলো জিনিসকে ওকে ইমপ্লিমেন্ট করতে হবে সবার সেফটির জন্যে। যারা কাজও করছে, যারা বেড়াতে এসছে, সবার সেফটির জন্যে এইটা এখানে মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে একটু কিন্তু স্ট্রিক্ট হতেই হবে। একেবারেই। আমি এই জায়গায় পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, একেবারে উত্তরাখণ্ড কিভাবে বারবার ভূমিকম্পের শিকার হয়েছে আমরা দেখেছি। যোশীমঠে সেই ভয়াবহ ভূমিধস, ফাটল নামে, এবং তারপরে উত্তর কাশীর মানুষজন, মানে সেখানে কিভাবে শয়ে শয়ে মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনো অভিযোগ যে চামোলি সহ একাধিক জায়গায় এভাবে অবৈধ নির্মাণ রয়েছে। না, অবৈধ নির্মাণগুলোর যেমন আমরা দেখছি পাহাড় থেকে সমতল সর্বত্র একই ধারায় চলেছে, এবং ওই করে খাওয়ার রাজনীতি, এটার বাইরে যেতে হবে। কারণ প্রকৃতি আমাদের প্রতি বারবার বিরূপ হচ্ছে, এবং এটাকে আমরা বলা যেতে পারে যে অ্যাক্সিলারেট করছি আমরা। কারণ এই অবৈধ নির্মাণগুলো পাহাড়ে এখন গেলেই দেখা যাবে। আগে আমরা যখন স্কুলের পাঠ্য বইতে যে পাহাড়ের ঘর বাড়ি নির্মাণের যে ধারা ছিল, সেটা সম্পূর্ণ পাল্টে গেছে, এবং কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না, সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবাই। কারণ একটা বলা যেতে পারে বিভিন্ন লেয়ার, আমাদের যে প্রশাসনিক যে লেয়ারগুলোর, সেই লেয়ারগুলোতে মানে মান্যতার কোনো বিষয় নয়, এবং যে কারণের জন্য বারবার হয়তো বলা হচ্ছে প্রশাসনিক বৈঠকে, কিন্তু তার কোনো বাস্তবায়ন হচ্ছে না। কোর্ট অর্ডার দিচ্ছে, তাকে ভায়োলেশন করা হচ্ছে কোর্ট অর্ডারকে, তাকেও ইমপ্লিমেন্ট। এবং সদ্য তো কয়েকদিন আগে প্রধান বিচারপতি বলেছেন যে একদম নির্মূল করে দিতে হবে অবৈধ নির্মাণকে। কিন্তু আমরা সে কলকাতা থেকে দার্জিলিং সর্বত্র একই ধারা, কখনো পঞ্চায়েত, কখনো পৌরসভা, কখনো কর্পোরেশন বা অন্য কোনো যে লোকাল বডিজ, তারা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করছে না। এবং ইমপ্লিমেন্ট করানোর জন্য যে সরকারের সদর্থক যে ভূমিকা, একেবারে, এবং অনুমতিটা দেওয়া হয় কেন? প্রথম কথা, প্রথমত ডেমলিশ করা যাবে কিনা সেটা তো পরে, কিন্তু এই যে অনুমতিটা দেওয়া হয়, অবৈধ নির্মাণটা তৈরি হয় কিভাবে, সেখানে মনিটরিং হয় না কেন, সেই প্রশ্নটাও তো রয়েছে। যে নেপাল আজকে উৎসস্থল, সেই নেপাল কিন্তু বারবারই উৎসস্থল ছিল, এবং তার জেরে কিন্তু এই রাজ্যের মানুষজন তারা ব্যাপক ভয়াবহতার শিকার হয়েছেন। 2016 সালের ছবি আপনাদের দেখাচ্ছি। 28শে নভেম্বর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু সহ মধ্য ও পূর্ব নেপালের বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা তখন ছিল 5.5। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। এপিসেন্টার বা উপকেন্দ্র ছিল কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার পূর্বে সোলুখুম্বু জেলা। ভয়াবহতা দেখুন। আর এবারও কিন্তু কম্পনের উৎসস্থল সেই নেপাল, আর এবার কিন্তু রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। স্বাভাবিকভাবেই
ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে চলেছে তা নিয়ে সত্যি চিন্তা কিন্তু থেকে যাচ্ছে। তবে 2016 নয় 2011তেও কিন্তু একইভাবে সিকিম নেপাল সীমান্ত কেঁপে উঠেছিল এবং সেই সময় তীব্রতা ছিল 6.8। 2015 সাল নেপালের কাঠমান্ডু পোখরা কিন্তু বিধ্বস্ত হয়ে যায়, আর ঠিক সেই সময় পুরো ভোট চলছিল এই শহরে। 5.6 ছিল রিক্টার স্কেলের তীব্রতা, আর মৃতের সংখ্যা কিন্তু নেপালে 2500 ছাড়িয়েছিল, যেখানে অন্তত 8 জন ভারতীয় ছিলেন, এমনটাই পরিসংখ্যান বলে। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, বারবারই কিন্তু ভূমিকম্পের প্রসঙ্গ নিঃসন্দেহে প্রাকৃতিক দুর্যোগের ওপরে কারোর হাত নেই, কিন্তু প্রকৃতি যেভাবে বিরূপ হচ্ছে এবং প্রকৃতির ওপরে যেভাবে আমরা চাপ বাড়াচ্ছি, ক্রমাগত জলাজমি ভরাট করে, অতি সম্প্রতি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, ফিরহাদ হাকিমকে তিনি নির্দেশ দিয়েছেন, সরকারি জমি পর্যন্ত ভরাট হয়ে যাচ্ছে, একের পর এক স্কাই স্ক্র্যাপার কলকাতা দাপিয়ে চলেছে। তাহলে কোথাও আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি না তো? প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হাত নেই, কিন্তু আমরা প্রকৃতিকে আমরা কি দেখি? আসলে ভূমিকম্প ভূ অভ্যন্তরের শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে, আর সেই ভূপৃষ্ঠের ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইটা আকস্মিক এবং ক্ষণস্থায়ী, এইটা হচ্ছে ভূমিকম্প। কিন্তু সেই জায়গাতে ভূমিকম্পকে আটকাতে না পারি, কিন্তু আজকে জলাভূমি সেই বুঝিয়ে যে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সেটা তো বিপজ্জনক। আজকে পাহাড় কেটে শুধু নয়, আজকে দেখবেন অরুণাচল, মেঘালয়, মণিপুর, আসাম অনেক কাঠের বাড়ি আছে, কিন্তু দার্জিলিং এইসব এলাকাতে কাঠের বাড়িকে ভেঙে অনেক সময় কংক্রিট বিল্ডিং তোলা হচ্ছে। সেটা কিন্তু খুব বিপজ্জনক, অনেক বিপজ্জনক। কলকাতার দিকে জমি জলাশয় আপনার ভরাট করে অনেক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ভূমিকম্পের দিক থেকে খুব বিপজ্জনক। আজকে 14 তলা 22 তলা, হ্যাঁ অগ্রগতি অবশ্যই হবে, কিন্তু সব দিকটা বজায় রেখে, প্রকৃতিকে বজায় রেখে তবে প্রাকৃতিক দুর্যোগে দেখবেন আমাদের দুর্যোগটা অন্তত কম হচ্ছে, ক্ষয়ক্ষতিটা কম হচ্ছে। আজকে 7.1 স্কেল, অনেকটা ভূমিকম্পের এই তরঙ্গ ভূগর্ভের কোন নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে তার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই দিকটা দেখতে হবে একেবারেই। এবং অতীতেও সলিলদা, অতীতেও কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন যে এই শহরের মধ্যে নিউ টাউন, রাজারহাট, বেহালা এবং পার্ক স্ট্রিট, এই যে সমস্ত জায়গায় নগরায়ন যেভাবে হয়েছে সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধুমাত্র স্কাই স্ক্র্যাপার্স তৈরির জন্যই নয়, মেন রোডের সঙ্গে যতটা দূরত্ব রাখা প্রয়োজন বা পুরনো বাড়ির মেরামতি সেটাতে যতটা যত্নশীল হওয়া প্রয়োজন, সেটা হয়তো এই শহরের মানুষজন, পুরসভা কর্তৃপক্ষ নয়, এবং তার ভোগান্তি আমাদের কোথাও ভুগতে হবে না তো? ভয়ের জায়গা তো সেটাই। দেখো, মেইনলি কিন্তু তোমার যে হিমালয়ান যে বেল্টটা সেটা বেশি সাসেপ্টেবল, 1। 2 নম্বর হচ্ছে যে 6-7টা পয়েন্টস আছে, তার মধ্যে একটা পয়েন্ট কিন্তু হচ্ছে বিল্ডিং সেফার স্ট্রাকচারস। বিল্ডিং সেফার স্ট্রাকচারস মানে এই জলাজমি বলো, ভেড়ি বলো, পুকুর বলো, সরকারি জমি বলো, যার জন্য মানে গ্রিনারি শেষ। এবং ইস্টার্ন কলকাতা ওয়েটল্যান্ড যেটা আছে তার নিয়ম কানুন বিন্দুমাত্র মানা হচ্ছে না, এবং এই যে গ্রিনারিজগুলোকে ঠিক রাখার জন্য, প্রকৃতিকে বাঁচাবার জন্য কিন্তু একটা কোর্ট হয়েছে, গ্রিন ট্রাইব্যুনাল কোর্ট, এবং তার অর্ডারও বহু ক্ষেত্রে ভায়োলেশন হচ্ছে দিনের পর দিন উইদাউট এনি সমালোচনা ছাড়া, উইদাউট এনি ক্রিটিসিজম। এবার আমি তোমাকে বলছি, দেখো যে ইললিগাল কনস্ট্রাকশন গুলো, যেটা শীর্ষেন্দু যেটা বললো যে পাহাড়ে পর্যন্ত এই শহরে, একেবারে সত্যি কথা, এই শহরে অবৈধ নির্মাণ জানিয়ে কিন্তু প্রশাসনও অত্যন্ত চিন্তিত। আমি এই জায়গায় আলোচনায় ফিরে আসবো, ভূমিকম্পের ছবিও আপনাদের দেখাবো। ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রভাবিত হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। আমি বিরতির পর ফিরছি, আপনারা সঙ্গে থাকুন।